আসসালামু আলাইকুম। আমার একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বাংলা কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি প্রথম ক্লাসে আছি। আমি তোমাদের ক্লাস শিক্ষক হেনা রহমান। ক্লাস শিক্ষক আরও একজন আছেন। তোমাদের সিলেবাসটাকে সুন্দরভাবে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য বা ভালো করে বোঝার জন্য আমরা দুজন শিক্ষক তোমাদেরকে এই সাবজেক্টটা পড়াই। তো আমি হেনা রহমান, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে। ইতিহাস এমন একটা সাবজেক্ট যেটা যদি তুমি মন দিয়ে শেখো, যখন তোমার পাঠ্য সাবজেক্ট থাকে তখন যদি তুমি মন দিয়ে শেখো, তাহলে যেটা হবে তা হচ্ছে সারা জীবন তোমার এই ইতিহাস তোমাকে সঙ্গ দেবে। কারণ ইতিহাস এমন একটা সাবজেক্ট যেটা একেবারে তুমি এই যে এখন থেকে শুরু করলে বা আরও আগে যারা মানবিক বিভাগে ছিলে এসএসসিতে, তারা হয়তো আগেও কিছুটা পড়েছো। সেই থেকে শুরু করে সারাটা জীবন অর্থাৎ চাকরি প্রাপ্তি পর্যন্ত তোমাকে সঙ্গ দেবে। ইতিহাসের প্রশ্ন করা হয় না এমন কোনো চাকরির পরীক্ষা নেই। তো কাজেই ইতিহাস সাবজেক্ট যেহেতু তুমি নিয়েছো, এটাকে সুন্দরভাবে বুঝে আত্মস্থ করে নেবে। যখন যে অধ্যায় বা যে টপিকটা পড়ানো হবে সেই টপিকটা ভালো করে বুঝে নেবে এবং সেই সাথে বাসায় বই পড়ে নেবে। তোমরা হয়তো এখনও সবাই বই কিনে নেওনি, তো অবশ্যই কিনে ফেলবে বই। 2-3 জন মানে বোর্ডের বই যে কয়টা আছে, তোমাদের আবার একাদশ দ্বাদশের ক্ষেত্রে হয় কি যে কোনো একটা নির্দিষ্ট বই থাকে না, আর একটা বই পড়াও উচিত নয়। বাংলা আর ইংরেজি ছাড়া বাকি সমস্ত পেপারের জন্যই তোমাদেরকে একাধিক বই ব্যবহার করতে হবে। তাহলে তুমি মানে কোনো বইতেই কিন্তু সম্পূর্ণরূপে তুমি পাবে না। কোনো লেখক একদিকে হাইলাইট করেছেন, আবার কোনো লেখক আরেক দিকে হাইলাইট করতে গিয়ে কিছু বিষয় সব বইতেই অনুপস্থিত। এই কারণে তোমরা অন্তত পক্ষে 2 পারলে 3টে বই কিনবে। বইয়ের দাম খুব বেশি না, আর লেখাপড়ার ক্ষেত্রে খরচ করলে সেই লেখাপড়া তোমাকে সারা জীবন সঙ্গ দিবে। তো আজকে তোমাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, তোমাদের সাবজেক্টটা তো তোমরা জানো, ইতিহাস প্রথম পত্র, যেটা সিলেবাস আছে তোমাদের বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 খ্রিস্টাব্দ থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালটা হচ্ছে তোমাদের পাঠ্যের প্রধান বিষয়। কিন্তু এই যে 1757 খ্রিস্টাব্দে একটা পরিবর্তন এসেছিল, সেটা হচ্ছে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীন নবাবের পতন ঘটেছিল। কিন্তু এই যে স্বাধীন নবাবের পতন ঘটেছিল কাদের মাধ্যমে? ইংরেজদের মাধ্যমে। ইংরেজ কারা? ইউরোপীয় একটা বণিক শ্রেণী। তারা এদেশে কিভাবে আসলো, তারা কিভাবে আধিপত্য বিস্তার করলো, এটা আমাদের একটু জেনে নিতে হবে। এই কারণে সিলেবাস যদিও তোমাদের 1757 সাল থেকে আছে, কিন্তু 1757 সালের ঘটনাটা ঘটেছে যাদের মাধ্যমে, তাদের আগমন সম্পর্কে অর্থাৎ ইউরোপীয়দের ভারতবর্ষে আগমন সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকা দরকার। তারা কিভাবে এসেছে, কেন এসেছে। তো আজকে আমাদের পাঠ্যের বিষয় হবে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। তো আমার যেহেতু ল্যাপটপ নেই, আমি কি করেছি, বোর্ডে তোমাদের জন্য কিছু তথ্য লিখে নিয়েছি। আমি একটু বোর্ডের দিকে ফিরিয়ে দিই। তোমরা যারা অ্যাটেন্ড করছো তারা সবাই কিন্তু নিজের ক্লাস রোলটা লিখে দেবে, হ্যাঁ, মেসেঞ্জারে মানে মেসেজ বক্সে। তাহলে তোমরা তোমাদের রোল লিখে দাও আর অবশ্যই মন দিয়ে ক্লাসটা শোনো। আমি একটু বোর্ডটার দিকে ফিরিয়ে দিচ্ছি, কেমন? কি বলছিলাম, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। এখানে বলতে হবে যে অতি প্রাচীনকাল থেকেই এই পাশ্চাত্য মানে পশ্চিমের দেশ, পশ্চিম এবং তোমাদের পাশ্চাত্য আর প্রাচ্য এই শব্দ দুটো একটু বুঝিয়ে দিই। পাশ্চাত্য বলা হয় পশ্চিমের দেশ। পশ্চিম বলতে কোনটা? ভারতবর্ষ, অর্থাৎ আমাদের যে জায়গায় অবস্থান সেখান থেকে পশ্চিম দিকের যে সমস্ত দেশের অবস্থান, তাদেরকে আমরা বলছি পাশ্চাত্যের দেশ। আর
ওই পশ্চিমের দেশগুলো থেকে আমাদের অবস্থান পূর্বে, আর পূর্বের দেশগুলোকে বলা হয় প্রাচ্যের দেশ। তাই সেই প্রাচীন কাল থেকেই সেই পাশ্চাত্যের দেশের সঙ্গে ভারতবর্ষের বাণিজ্যিক সম্পর্ক ছিল। কিন্তু এরপরে একটা সময় এসেছিল যখন খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে ধর্মযুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় ক্রুসেড। এই ক্রুসেড নামক যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করার পর থেকে ভারত মহাসাগর এবং লোহিত সাগর, এই দুটো সাগরের উপর আরবদের আধিপত্য স্থাপিত হয়। আর আরবদের আধিপত্য এই অঞ্চলের উপর স্থাপিত হওয়ায় ভারতের সমুদ্রবাহী যে বাণিজ্য, সেই ভারতের সমুদ্রবাহী বাণিজ্যে এই আরবদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয় এই ক্রুসেডের পর থেকে। আর এই সময় থেকে আরবদের কাছ থেকে ইউরোপের মধ্যে শুধুমাত্র ইটালির জেনোয়া, ভেনিস এরকম কয়েকটা নগরীর ব্যবসায়ীগণ তারা ভারতীয় পণ্য আরবদের কাছ থেকে সংগ্রহ করে এবং সংগ্রহ করে তারা সমগ্র ইউরোপে সেগুলো বিক্রি করত। অর্থাৎ ইউরোপের মধ্যে শুধুমাত্র ইটালি ভারতীয় পণ্যের ব্যবসা করত। এরপরে আবার আমি এই জায়গাগুলো কিন্তু খুব সংক্ষেপে এগিয়ে দেব, কারণ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে 1757 সাল থেকে। কিন্তু সেই 1757 সালে যে ইংরেজদের সঙ্গে মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাবের যে সংঘর্ষ হয়েছিল, সেই কারণে কিন্তু আমাদের এই যে ইউরোপীয়দের ভারতবর্ষের আগমন, তাদের উদ্দেশ্য, এগুলো আমাদের জানা প্রয়োজন। সেই জন্য এই অংশটা আমরা বা এই অধ্যায়টা আমরা খুব সংক্ষেপে এগিয়ে যাব। যাই হোক, 1453 খ্রিস্টাব্দে তুরস্ক কর্তৃক কনস্টান্টিনোপল দখল হয়ে গেলে, কনস্টান্টিনোপল হচ্ছে গিয়ে এশিয়া মাইনর আর কি, এশিয়া মাইনরের অঞ্চল। তো কনস্টান্টিনোপল দখল হলে গোটা এশিয়া মাইনরে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কাদের? তুরস্কের। আর এর ফলে পশ্চিমা তুরস্ক মানে অটোমান তুর্কি, সেটাও কিন্তু মুসলিম সাম্রাজ্য। তখন তুর্কিতে যে তোমরা মনে হয় ওসমান সম্রাট ওসমানের নাটকটা দেখো মধ্যে মধ্যে, না? সুলতান সুলেমান যেটা দেখো, সেটাই হচ্ছে এই অটোমান তুর্কিদের একটা বংশধর। তো ওই অটোমান তুর্কিরা যখন কনস্টান্টিনোপল দখল করে নেয়, তখন এশিয়া মাইনরের উপর তাদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। আর এর ফলে পশ্চিমের যে দেশগুলো, সেই দেশগুলোর সাথে ভারত উপমহাদেশের বাণিজ্য পথের যে প্রধান অংশ, সেটা তুর্কিদের নিয়ন্ত্রণে চলে যায়। আর প্রধান অংশ কোনটা ছিল? ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুর্কি আধিপত্য বিস্তৃত হওয়ায় পশ্চিমা দেশগুলোর সাথে ভারত উপমহাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। আর এই পরিস্থিতিতে বেশ কয়েকটা কারণে ইউরোপীয়রা ভারতে যাবার জন্য নতুন পথ অনুসন্ধান করতে থাকে। বেশ কয়েকটা কারণে বললাম, তার একটা কারণ হচ্ছে এই যে ক্রুসেডের কথা বললাম, সেই ক্রুসেডের পর থেকে ইউরোপে ভারতীয় মশলার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তার কারণ হচ্ছে ইউরোপীয়দের প্রধান খাবার হচ্ছে মাংস। আগে যেভাবেই খেত না কেন, ক্রুসেডের পরে তারা যখন ভারত থেকে মশলা সংগ্রহ করতে শিখলো, আর তাদের প্রধান খাদ্য যেহেতু তারা পছন্দ করে, সবচেয়ে মাংস খেতে বেশি ভালোবাসে, এই কারণে সেই মাংস রান্নায় যখন এই ভারতীয়, আমরাও তো মাংস খেতে ভালোবাসি, তাই না? আর এবং মাংস আম্মু যখন রান্না করে তখন অনেক মশলাপাতি দেয়, সুন্দর গন্ধ আসে, এই জন্য খেতেও আরও টেস্ট হয়। তো সেই যে মশলাগুলো, লঙ্কা অর্থাৎ ঝাল, মাংসতে ঝাল না হলে মাংস খেতে ভালো লাগে না। তাছাড়া যে গরম মশলা, এলাচি, লবঙ্গ, দারুচিনি, হ্যাঁ, এই যে মশলাগুলো, এই যেগুলোকে আমরা গরম মশলা বলি, এইগুলো দরকার হতো। তারা এগুলো দিয়ে রান্না করা শিখেছিল, যে কারণে ইউরোপীয়রা যেহেতু মাংস খেতে ভালোবাসতো, সেই কারণে এই ভারতের মশলাগুলো তাদের প্রয়োজন হতো। তাছাড়াও ভারতীয় হাতির দাঁতের তৈরি বিভিন্ন শৌখিন দ্রব্য, তারপরে মসলিন কাপড়, নাম শুনেছ নিশ্চয়ই। এখন বাংলাদেশে মসলিন কাপড়ের অস্তিত্ব খুব একটা নেই, যা আছে সেটা হচ্ছে সেই মসলিন নয়, যেটা সেই প্রাচীনকালের মসলিনের কথা বলছি। সেই মসলিন কাপড়, তারপর সোনা রূপার দ্রব্য, মাটির তৈরি বিভিন্ন শিল্প সামগ্রী, এইগুলোর ব্যাপক চাহিদা ছিল ইউরোপের বিভিন্ন দেশে, যে কারণে তারা ভারতে আসার নতুন পথ খুঁজতে থাকে। নতুন পথ কেন খুঁজতে থাকে আর একটু মনে করিয়ে দিই।
তুরস্ক কর্তৃক ভূমধ্যসাগরীয় যে পথ ধরে ভারতের সঙ্গে ইউরোপীয়রা যোগাযোগ করত, সেই পথটা তুরস্ক দখল করে নিয়েছে, যে কারণে ইউরোপীয়দের পক্ষে আর ভারতে আসা যাওয়া সম্ভব হচ্ছে না। ওদিকে তারা ভারতের এই যে পণ্যগুলো বললাম, এগুলোর উপর তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা এগুলো ছাড়া আর চলতে পারে না। এখানে তাদের যে কোনোভাবে হোক আবার অন্য কোনো পথ তৈরি করে হলেও ভারতবর্ষের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার দরকার। এই কারণে তারা নতুন পথ অনুসন্ধান করতে থাকে। আরও একটা কারণ, বাণিজ্যের ক্ষেত্রে ভারতবর্ষে এই যে আরবীয় তুর্কি, অটোমান তুর্কিরাও কিন্তু আরবীয়ই ছিল, তো সেই আরবীয়দের যে একচেটিয়া প্রাধান্য, এই প্রাধান্য খর্ব করাও ইউরোপীয়দের একটা অন্যতম উদ্দেশ্য ছিল। আর এ কারণেও তারা নতুন পথ আবিষ্কারের চেষ্টা করতে থাকে। আরও একটা কারণ ছিল, এই যে বললাম যে 1453 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিরা এশিয়া মাইনর দখল করে নেয়। হ্যাঁ, তো এই যে দখল করে নেয়, এই সময় এই যে 1453 খ্রিস্টাব্দ বলছি, এই সময় যে তুরস্কের যারা লেখক বৃন্দ ছিলেন, গবেষক ছিলেন, তারপরে কি বলা হয়, কবি, সাহিত্যিক, এমনকি বিজ্ঞানী যারা ছিলেন, অঙ্কবিদ, মোট কথা প্রগতিশীল যে ব্যক্তিরা ছিলেন, তারা কি করেছিলেন, তাদের সমস্ত পাণ্ডুলিপি সহ ইটালিতে চলে গিয়েছিলেন। তা না হলে ওই যে আমরা জানি মধ্যযুগীয় যে শাসন ব্যবস্থা, যখন কোনো রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে দখল করে নেয়, তখন কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। তো সেই ধ্বংসযজ্ঞে যেন তাদের এই সমস্ত পাণ্ডুলিপি ক্ষয়ক্ষতি হয়ে না যায়, সেজন্য তারা সেগুলো নিয়ে ইটালিতে চলে যান এবং ইটালিতে গিয়ে তাদের সেই গবেষণা কর্মগুলোকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তো এই যে তুরস্ক থেকে তারা ইটালিতে গিয়ে তাদের গবেষণা কর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর এই ইটালি হচ্ছে ইউরোপেরই একটা রাষ্ট্র। কাজেই ওই যে 1453 খ্রিস্টাব্দে তাদের এই চলে গিয়ে তাদের এই যে পরিবর্তিত যে পরিবেশ সৃষ্টি করেছিলেন, সেইটাকে বলা হয় রেনেসাঁ। হ্যাঁ, লেখাপড়ার ক্ষেত্রে যে অগ্রগতির একটা ধারা প্রবাহিত হয়েছিল ইউরোপে, সেইটাকে বলা হয় রেনেসাঁ। আর এই রেনেসাঁর ফলে অজানাকে জানার এক অদম্য ইচ্ছা তখন ইউরোপীয়দের মধ্যে জাগ্রত হয়েছিল, অজানাকে জানার। অর্থাৎ তাদের এই যে বিভিন্ন উন্নত মেধার ব্যক্তিরা যে তাদের লেখনীগুলো প্রচার করছিলেন ইটালিতে, যার মাধ্যমে রেনেসাঁ সংঘটিত হয়েছিল, তাদের এই লেখনীগুলো পড়ে অজানাকে জানার আরও আকাঙ্ক্ষা ইউরোপবাসীর মধ্যে জাগ্রত হয়েছিল। আর সেই ইচ্ছাটাকে চরিতার্থ করার জন্য তারা নতুন পথ আবিষ্কার করতে উদ্বুদ্ধ হয়েছিল। তো এরকম নানাবিধ কারণে ইউরোপের যেগুলো বণিক জাতি বা যারা সামুদ্রিক জাতি, তারা জলপথ আবিষ্কারের চেষ্টা করে। তাছাড়া ওই যে বললাম, বাণিজ্যের জন্য তাদের ভারতে আসা খুব জরুরি ছিল। আর এই ধারাবাহিকতায় ভারতবর্ষে আসার নতুন জলপথ আবিষ্কারের উদ্দেশ্যে পর্তুগিজ নাবিক বার্থোলোমিও দিয়াজ, তিনি সর্বপ্রথম 1487 খ্রিস্টাব্দে যাত্রা শুরু করেন এবং তিনি যেতে যেতে আফ্রিকা মহাদেশের দক্ষিণ সীমায় উত্তমাশা অন্তরীপ আবিষ্কার করেন। আর এই উত্তমাশা অন্তরীপ আবিষ্কার, তার এই আবিষ্কারের মাধ্যমে সমুদ্রপথে প্রাচ্য দেশে, অর্থাৎ পূর্বের দিকের যে দেশ, তাতে আসার নতুন পথের সন্ধান পাওয়া যায়। তিনি যদিও ভারতবর্ষে পৌঁছতে পারেননি, কিন্তু উত্তমাশা অন্তরীপ পর্যন্ত তিনি যে এসেছেন, সেটা কিন্তু অনেকটা অগ্রগতি হয়েছিল। এরপর স্পেনের রানী, স্পেন আর একটা ইউরোপীয় সামুদ্রিক দেশ, তো স্পেনের রানী ইসাবেলার নির্দেশে ভারতের সাথে ব্যবসার জন্য বাণিজ্যিক পথ আবিষ্কার করতে গিয়ে তিনি দায়িত্ব দিয়েছিলেন কলম্বাস এবং ওই রকম আরও কিছু নাবিককে। তো কলম্বাস ছিলেন সেই টিমের প্রধান। কলম্বাসকে তিনি দায়িত্ব দিয়েছিলেন ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য করার জন্য পথ আবিষ্কার করতে, অর্থাৎ ভারতে যাবার জন্য পথ আবিষ্কার করতে তিনি কলম্বাসকে দায়িত্ব দিয়েছিলেন। এবং কলম্বাস 1492 খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগরের পথ ধরে অগ্রসর হন এবং তিনি আমেরিকা মহাদেশ আবিষ্কার করে ফেলেন।
কাজে আমেরিকা মহাদেশ আবিষ্কার করায় তাদের কিন্তু আর ভারতবর্ষে পৌঁছনের আর প্রয়োজন হয়ে ওঠেনি। আমেরিকা মহাদেশও একটা সেরকমই উন্নত অঞ্চল ছিল তৎকালীন সময়, এখন এর কথা চিন্তা করলে হবে না, তৎকালীন সময়। যাই হোক, আমেরিকা মহাদেশও কিন্তু এই ভারতবর্ষ যাবার পথ আবিষ্কারের উদ্দেশ্যেই আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছিল কলম্বাস দ্বারা। এটা কত সালে? 1492 খ্রিস্টাব্দে। তার চেয়েও আরও কিছুদিন পরে আরেকজন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, তিনি আমি তোমাদের ভাস্কো দা গামার একটা ছবি দেখাচ্ছি, কিছু মনে করো না, আমার প্রযুক্তিগত ব্যবস্থা খুবই খারাপ, তারপরেও দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ভাস্কো দা গামা, তোমাদের বইয়ের মধ্যেই ছবি আছে। আর তখনকার জাহাজগুলো দেখো, একেবারে নৌকার মতন। তোমরা যাদের যাদের নদী অঞ্চলে বাড়ি, তারা যে নৌকা দেখো, পালতোলা নৌকা, অনেকটা সেই রকম। হ্যাঁ, তো এইরকম জাহাজে করে তারা কিন্তু সমুদ্র পাড়ি দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। অনেক নাবিক আছেন যারা এই ঝড় ঝঞ্ঝায় পড়ে কিন্তু একেবারে বিলীন হয়ে গেছেন। যাই হোক, তারপরেও তাদেরকে তাদের এই যে নতুনকে জানার যে অদম্য ইচ্ছা, এই মৃত্যু ভয়ও তাদেরকে সেই ইচ্ছা চরিতার্থ করতে বাধা দিতে পারেনি। তো যাই হোক, এই হচ্ছেন আমাদের সেই ভাস্কো দা গামা। এই ভাস্কো দা গামার পরবর্তীতে এই ভাস্কো দা গামার উপরে যখন দায়িত্ব দেওয়া হয়, তিনি কি করেছেন? ভারতবর্ষে সেই পর্তুগিজ নাবিক, তিনিও পর্তুগাল থেকে সরাসরি ভারতে আসার জলপথ তিনি আবিষ্কার করে ফেলেন, আর সেটা ছিল 1498 খ্রিস্টাব্দে। আর এই আবিষ্কারের মধ্য দিয়ে ইউরোপীয়দের ভারতের সঙ্গে যোগাযোগ বা ব্যবসা করার যে দীর্ঘদিনের স্বপ্ন, সেটা বাস্তবায়িত হয়। ভাস্কো দা গামা আরবীয় নাবিকদের সহায়তায় সেই যে উত্তমাশা অন্তরীপ বার্থোলোমিও দিয়াজ যে আবিষ্কার করে গিয়েছিলেন সেই 1487 খ্রিস্টাব্দে, সেই পথ ধরে সেই উত্তমাশা অন্তরীপ পরিভ্রমণ করে ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে তিনি এসে উপস্থিত হন। সেই তারিখটা ছিল 1498 খ্রিস্টাব্দের 27 মে। ওই সময়ে ভারতে লোদি বংশের সিকান্দার লোদির শাসনকাল চলছিল। তোমাদের একটা ম্যাপ দেখাই যে ভাস্কো দা গামা কোন পথ দিয়ে ভারতবর্ষে এসেছিলেন। সরি, ম্যাপটা একটু দেখো। এখানে দেখো লেখা আছে ভাস্কো দা গামার ভারতবর্ষে আসার জলপথ, এটা হচ্ছে সোজা রেখা দিয়ে বোঝাচ্ছে, আর মুসলিম বাণিজ্যিক পথ যেটা ডট ডট দিয়ে দেখাচ্ছে। তো এই দেখো কালিকট বন্দর দেখতে পাচ্ছ, ওইখান থেকে ডট ডট দিয়ে যে রাস্তাটা, ওটা ভূমধ্যসাগরীয় যে রাস্তা, যেটার উপরে তুরস্করা পরবর্তীতে আধিপত্য বিস্তার করেছে। আর ওই পথ দিয়ে যেহেতু আসা সহজ ছিল, দেখো এই পথ দিয়ে আসা কিন্তু সহজ ছিল, কিন্তু এই পথটা অধিকারে চলে গেছে তুরস্কের, যে কারণে তাদেরকে ভিন্ন পথ খুঁজতে হয়েছে। তারা কিন্তু অনেকটা দূর ঘুরে, তারপরে এই যে উত্তমাশা অন্তরীপ হয়ে আরও অনেকটা ঘুরে তারপরে তারা এই ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছে। তাদের যেমন সময়ও বেশি লেগেছে, রিস্কও অনেক বেশি ছিল। যা হোক, তারপরে তারা সেই পথ কিন্তু খুঁজে বের করেছিলেন। এই তো ওই সময় কি বললাম যে ভাস্কো দা গামা যখন ভারতবর্ষে এসে উপস্থিত হন, তখন ভারতের সুলতান ছিলেন, ভারতবর্ষের সুলতান ছিলেন সিকান্দার লোদি, লোদি বংশের সিকান্দার লোদি। তার শাসনকালের পূর্ণাঙ্গ সময়কাল হচ্ছে, ক্লামজি লাগছে কেন তোমাদের এটা, হুম 1489 সাল থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কাল ছিল সিকান্দার লোদির শাসনকাল। যাই হোক, সিকান্দার লোদির দরবারে উপস্থিত হয়ে ভাস্কো দা গামা তিনি বাণিজ্যের জন্য আবেদন করেন, এবং সেই আবেদন সিকান্দার লোদি কর্তৃক অনুমোদিতও হয়। পরবর্তীতে এই যে ভাস্কো দা গামা যে পথটা আবিষ্কার করেছেন, উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতবর্ষে আসা, সেই পথ ধরেই ইউরোপের বাকি যে বণিক শ্রেণীরা আছে, সামুদ্রিক জাতিগুলো আছে, তারা একের পর এক ভারতবর্ষে আসতে থাকে।
তো সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরা ভাস্কো দা গামার মাধ্যমে। তো ইউরোপীয় জাতির মধ্যে সর্বপ্রথম পর্তুগিজরাই ভারতবর্ষে আসে। আর এই সময় তারা যেহেতু এর আগে কি পর্তুগিজরা ভারতবর্ষে যখন আসে তখন অলরেডি আরবদের আধিপত্য কিন্তু এখানে বিস্তৃত। তোমাদের এখানে ঝাপসা লাগছে কেন আমি বুঝতে পারছি না, ঝাপসা লাগার কারণটা কি? যাক, এবার ঠিক হয়েছে। হ্যাঁ, তো কি বলছিলাম, পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে আসেন এবং পর্তুগিজদের ভারতবর্ষে আসার সময় অলরেডি সেখানে আধিপত্য বিস্তার করেছিল আরবরা। কাজেই যেহেতু সেই আরবদের একাধিপত্য, যে ভারতীয় বাণিজ্যের উপরে বা আরবদের যে একক আধিপত্য, সেইটা যেহেতু ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছিল, সেই কারণেই এই পর্তুগিজদের সঙ্গে আরবদের একটা সংঘর্ষ বেঁধে যায় এবং সেই সংঘর্ষে পর্তুগিজরা জয়লাভ করায় ভারতবর্ষে পর্তুগিজদের আধিপত্য বিস্তারের পথ প্রশস্ত হয়, বাণিজ্যিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের পথ প্রশস্ত হয়। ভারতবর্ষে পর্তুগিজদের যে প্রথম প্রতিনিধি পাঠানো হয়েছিল তিনি হচ্ছেন ফ্রান্সিসকো ডি আলমেডা। বোর্ডটাকে একটু ঘুরিয়ে দিতে হবে মনে হচ্ছে, এদিকের অংশটা শেষ, সরি। হ্যাঁ, পর্তুগিজদের যে প্রথম প্রতিনিধি ছিলেন বা গভর্নর ছিলেন ভারতবর্ষে নিযুক্ত, তার নাম হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমিডা। পড়তে পারছো নিশ্চয়ই। তার সময়কাল ছিল 1505 সাল থেকে 1509 সাল বা খ্রিস্টাব্দ। তারপরে ফ্রান্সিসকো ডি আলমিডার পরে দ্বিতীয় যে গভর্নরকে পাঠানো হয়েছিল তার নাম আলবুকার্ক। আর এই আলবুকার্কের সময়কাল ছিল 1509 খ্রিস্টাব্দ থেকে 1515 খ্রিস্টাব্দ পর্যন্ত। পর্তুগিজ গভর্নরদের মধ্যে এই আলবুকার্ক ইনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং তার নেতৃত্বের জন্যই পর্তুগিজরা ভারতে একটা শক্তিশালী এবং সমৃদ্ধশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল। আলবুকার্ক যখন ভারতবর্ষে আসেন তিনি লক্ষ্য করেছিলেন যে এই দেশের যে শাসনতন্ত্র, সেই শাসনতন্ত্রের ক্ষেত্রে ব্যাপক দুর্বলতা আছে। আর সেই দুর্বলতার জন্যই তিনি স্বপ্ন দেখতে শুরু করেছিলেন যে এই সুযোগে ভারত উপমহাদেশে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যেতে পারে। যেহেতু এখানকার শাসনতান্ত্রিক দুর্বলতা আছে, এক রাজ্যের সঙ্গে আর এক রাজ্যের সুসম্পর্ক নেই, বরং একে অপরকে শত্রু মনে করে, যে যখন সুযোগ পায় সে ক্ষমতা বিস্তার করার চেষ্টা করে, এই ধরনের যে ইন্টারনাল পরিস্থিতি থাকে, তখন কিন্তু বহিরাগতরা সুযোগ পেয়ে যায় যে কাউকে একজন সাহায্য করে সেই সুযোগে নিজের ক্ষমতাটাকে বিস্তৃত করা। তো এই কারণে আলবুকার্কও স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করার। তার এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি কাজও শুরু করে দিয়েছিলেন। তিনি কি করলেন, বিজয়পুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করে একটি বাণিজ্য কুঠি তিনি স্থাপন করেন এবং সেই সাথে নিজের শক্তিও বৃদ্ধি করতে থাকেন আরও বড় কিছু করার জন্য। যাক, এরপর তিনি মালাক্কা, হুরমুজ এই সমস্ত দখল করে কোচিন নামক জায়গায় একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র আলবুকার্ক প্রতিষ্ঠা করে ফেলেন। তিনি ভারতবর্ষে একটি স্থায়ী পর্তুগিজ সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন, আর সেই জন্য তিনি পর্তুগিজ নাবিকদেরকে নির্দেশ দিয়েছিলেন ভারতীয় রমণীদেরকে বিবাহ করার জন্য, যাতে এখানে তাদের একটা স্থায়ী আবাসস্থল তৈরি হতে পারে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই তিনি পর্তুগিজ নাবিকদেরকে এই ভারতবাসী যে মহিলা তাদেরকে বিয়ে করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তিনি বেশ 8-60 বেঁধেই নেমেছিলেন। যাই হোক, তিনি খুব বেশি সময় পাননি। তিনি 1515 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং তার মারা যাওয়ার পর পরবর্তীতে যে প্রতিনিধিরা এসেছিলেন তারা অল্প দিনের মধ্যেই
ভারতের বেশ কয়েকটি অঞ্চলে, বিশেষ করে কালিকট, চৌল, কোচিন, মুম্বাই, তারপরে হুগলি এবং বঙ্গদেশে তারা শক্তিশালী বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন এবং সেই কুঠিগুলোকে, বাণিজ্য কুঠিগুলোকে তারা দুর্গে পরিণত করেছিলেন। তোমরা দুর্গ বোঝো তো নিশ্চয়ই। দুর্গ হচ্ছে এমন একটা জায়গা যেখানে অস্ত্রশস্ত্র রাখা হবে এবং নিজেদেরকে নিরাপদে রেখে, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষাও করা যাবে, আবার সেখানে নিরাপদে থেকে বহির আক্রমণকে প্রতিহতও করা যাবে। এইরকম জায়গাকে বলা হয় দুর্গ, যেখানে মোট কথা যেখানে অস্ত্রশস্ত্র রাখা যাবে এবং নিজেদেরকেও নিরাপদে রাখা যাবে, সম্পদকেও নিরাপদে রাখা যাবে। এই রকম স্থানকে দুর্গ বলা হয়। তো তাদের সেই বাণিজ্য কুঠিগুলোকে তারা দুর্গে পরিণত করেছিল। তাদের ওই যে বললাম, ভারতবর্ষে তাদের উপনিবেশ স্থাপন করার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই তাদের এই সমস্ত প্রস্তুতি চলছিল। আর সেই সময় কেন্দ্রীয় শাসন দুর্বল ছিল। কেন্দ্রীয় শাসন বা ভারতের কেন্দ্রীয় শাসনের দুর্বলতার সুযোগ পেয়েই তারা এই কাজগুলো করতে পারছিল। কেন্দ্রীয় শাসন দুর্বল এভাবেও বলা যায় না, ভারতবর্ষ বিরাট একটা রাজ্য। আর তখন তো আমাদের বর্তমান মিডিয়ার যুগের মতন মিডিয়া ছিল না যে ফোন করলে বা মোবাইলে বললেই একটা কাজ করে ফেলা যায়। একটা অঞ্চলে বিদ্রোহ দেখা দিলে সেই খবর আসতেও অনেক দিন সময় লাগতো, আবার সেই বিদ্রোহ দমন করার জন্য প্রস্তুত হয়ে যেতে যেতেও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। তো এইরকম পরিস্থিতি ছিল বিধায় এই যে বাণিজ্যিক যে প্রতিষ্ঠান, এগুলো এক এক করে এসেছে, আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে এবং আমরা জানি পরবর্তীতে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কিন্তু এখানে আধিপত্য সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিল। যাই হোক, প্রথম প্রচেষ্টা করেছিল পর্তুগিজরাই। তারা এই বাণিজ্য কুঠিগুলোকে দুর্গেও পরিণত করে। এরপর দেখা যায় যে 1538 সালে তারা চট্টগ্রাম এবং সাতগাঁও এই অঞ্চলগুলোতে শুল্ক ঘাঁটি নির্মাণ করে। অর্থাৎ তারা কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা এখানে নিজেরাই এসেছে ব্যবসা করতে, কিন্তু তাদের সাহস দেখো, তারা এখানে শুল্ক ঘাঁটি তৈরি করেছে। মানে অন্যান্য যে দেশীয় ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে তারা শুল্ক আদায় করছিল, বাণিজ্যিক শুল্ক আদায় করছিল। এটা তাদের এখতিয়ারের মধ্যে কিন্তু ছিল না। যাই হোক, তারা এই কাজগুলো করছিল। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট টোপ ফেলার মতন। মাছকে টোপ দাও না, যে মাছ টোপ খেলে তারপর মাছটাকে ধরে ফেলতে পারো, তো এটা হচ্ছে টোপ। যে এরকম ছোট ছোট সাহস দেখিয়ে বোঝার চেষ্টা করা যে এ দেশের সরকার কি করতে পারে, বাধা দিতে পারে কি পারে না ইত্যাদি। তো এইভাবে তারা শুল্ক ঘাঁটি নির্মাণ করে এবং পরবর্তীতে হুগলিতে 1579 খ্রিস্টাব্দে তারা উপনিবেশ গড়ে তোলে। উপনিবেশ মানে সেখানে তাদের আলাদা একটা শাসন ব্যবস্থা গড়ে তোলে। তারা সেই জায়গার মানে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়, অর্থাৎ তাদের যে প্রতিনিধি সেই অঞ্চলে আছেন সেইখানের রাজস্ব আয় ইত্যাদি ইত্যাদি তারা সংগ্রহ করতে শুরু করে হুগলিতে। এরপর উড়িষ্যা এবং বাংলার কিছু অঞ্চলে তারা বসতি গড়ে তোলে। ওই যে এই দেশের মেয়েদেরকে বিয়ে করে সংসার পাতে এবং বাড়িঘর করে থাকা শুরু করে, সেভাবে এই অঞ্চলে তারা বসতি গড়ে তোলে। আমাদের বিখ্যাত ইতিহাসবিদ মুনতাসির মামুন স্যার, তিনি তার ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী নামক একটি বই লিখেছেন। সেই বইতে উল্লেখ করেছেন যে 1832 খ্রিস্টাব্দে ঢাকায় পর্তুগিজদের 41টি বাড়ি ছিল। আর তারা যে অঞ্চলগুলোতে বসতি গড়ে তুলেছিলেন সেগুলো হচ্ছে ইসলামপুর, শরাফতগঞ্জ, নবাবপুর, এই সমস্ত জায়গায়, এই অঞ্চলগুলোতে পর্তুগিজদের বসতি গড়ে উঠেছিল। তবে পর্তুগিজরা অনেক চেষ্টা করেছিল এখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার, কিন্তু ভারতবর্ষে পর্তুগিজদের এই অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। তাদের এই যে দীর্ঘস্থায়ী না হওয়ার পিছনে বেশ কিছু কারণ ছিল, অর্থাৎ পর্তুগিজদের পতনেরও বেশ কয়েকটি কারণ ছিল, যেগুলো আমরা একটা একটা করে জেনে নিই। সেই কারণগুলোর একটা হচ্ছে এই যে 1579 খ্রিস্টাব্দে সম্রাট আকবর পর্তুগিজদেরকে বাংলার সাতগাঁওয়ে বসতি স্থাপন এবং ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন। ওই সময় যেহেতু একজন কেন্দ্রীয় শাসন ছিলেন, কেন্দ্রীয় শাসনের অনুমতি ছাড়া কিন্তু এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া সম্ভব ছিল না। তাই যেহেতু কেন্দ্রীয় শাসনে তখন সম্রাট আকবর, মহামতি আকবর ছিলেন, তার কাছ থেকে পারমিশন নিয়ে পর্তুগিজরা বাংলার সাতগাঁওয়ে বসতি স্থাপন করে এবং সেখানে তারা বাণিজ্য করার অনুমতি পায় সম্রাট আকবরের কাছ থেকে। এখানে এসেই তারা ক্রমেই দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে এবং পরবর্তীতে
সম্রাট শাহজাহানের সময় তারা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অন্যায়ভাবে শুল্ক আদায় করতে থাকে। ওই যেটা আগে বললাম, যে তারা বাণিজ্য ঘাঁটি তৈরি করে শুল্ক আদায় করতে থাকে হুগলিতে, সেই অবস্থা সৃষ্টি করে তারা। এই স্থানীয় যারা, অর্থাৎ আমাদের এই দেশের যে ব্যবসায়ী, তাদের কাছ থেকে বহিরাগত হওয়া সত্ত্বেও তারা শুল্ক আদায় করে। তারপরে দাস ব্যবসা করতে থাকে, অর্থাৎ যারা গরিব মানুষ তারা নিজেদেরকে, ধরো কোনো পিতা মাতা যখন তার সন্তানকে আর প্রতিপালন করতে পারছেন না, প্রতিপালনের চেয়ে বড় কথা পেটে দুমুঠো খাবার সংগ্রহ করতে পারছেন না, এইরকমও কোনো পরিবারের অবস্থা ছিল, তখন তারা তাদের সন্তানকে, ভাইকে বা স্ত্রীকে তাদেরকে বিক্রি করে দেওয়া হতো, দিতেন আর কি, অল্প কিছু অর্থের বিনিময়ে। তো সেই রকম তারা এই সমস্ত দাস ক্রয় করে বিক্রি করতেন। এই ধরনের ব্যবসায়ও তারা, এই অবৈধ ব্যবসায় তারা লিপ্ত হয়ে যান। তাছাড়াও ভারতীয়দেরকে জোরপূর্বক তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে থাকেন। এছাড়াও সম্রাজ্ঞী মমতাজ মহল, আমরা জানি সম্রাট শাহজাহানের স্ত্রী সম্রাজ্ঞী মমতাজ মহল সম্রাজ্ঞী মমতাজ মহলের দুজন কৃতদাসকে তারা অপহরণ করে নিয়ে যায়। এই সমস্ত নানাবিধ অপরাধে তারা লিপ্ত হয়ে যায়, যে কারণে সম্রাট শাহজাহান 1632 খ্রিস্টাব্দে তাদেরকে হুগলি থেকে বিতাড়িত করেন। আর সেই হুগলি থেকে যখন তাদেরকে বিতাড়িত করেন, এরপর থেকে তাদের পতন শুরু হয়। আরও একটা কারণ হচ্ছে, সেই ইউরোপে 1588 খ্রিস্টাব্দে পর্তুগাল এবং স্পেন একসাথ হয়ে ইংরেজ এবং ওলন্দাজদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। আর এই যুদ্ধে পর্তুগালের অনেক অর্থ খরচ হয়ে যায়, অনেক অর্থ সম্পদ ব্যয় হয়ে যায়। ফলে পর্তুগাল যেহেতু ক্ষুদ্র একটি দেশ, সেই কারণে এই যে দূর প্রাচ্যে তাদের যে রাজ্য তৈরি করেছে, দূর প্রাচ্য মানে এই যে আমাদের ভারতবর্ষে এসে যে তারা যে রাজ্য তৈরি করেছে, সেই রাজ্যের ব্যয়ভার বহন করা পর্তুগালের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। এটাও তাদের পতনের একটা অন্যতম কারণ। আর একটা কারণ হচ্ছে এই যে আলবুকার্ক যে ধরনের গভর্নর ছিলেন বা যে ধরনের শাসনকর্তা ছিলেন, পর্তুগাল পরবর্তীতে ভারতবর্ষে তার মতন যোগ্য শাসনকর্তা পাঠাতে ব্যর্থ হয়েছিলেন। আর এটাও তাদের পতনের আরেকটা কারণ ছিল। এছাড়াও পরবর্তীতে তাদের অনুসরণ করে ইউরোপের, তাদের অনুসরণ করে কেন, ভাস্কো দা গামা যেহেতু পর্তুগালের অধিবাসী, ভাস্কো দা গামার আবিষ্কৃত পথ ধরেই, বলেছি না আগেও তো বললাম যে পরবর্তীতে অনেক ইউরোপীয় যারা সামুদ্রিক জাতি আছে তারা ভারতবর্ষে ব্যবসা করার জন্য এসেছে। তো এরকম তাদের আবিষ্কৃত পথ ধরে ইউরোপের ওলন্দাজ, দিনেমার, ইংরেজ, ফরাসি এই সমস্ত বণিকরাও ভারতবর্ষে আসতে থাকে এবং এই সমস্ত বৃহত্তর দেশের সঙ্গে প্রতিযোগিতায় পর্তুগিজরা টিকে থাকতে পারেনি। আরেকটা কারণ হচ্ছে নিজ দেশ থেকে, ওই একটা কারণের মধ্যেই আর একটা কারণ নিহিত থাকে। এই যে আগে বললাম যে তাদের যে পর্তুগাল এবং স্পেন মিলে যে ইংরেজ এবং ওলন্দাজদের সাথে যুদ্ধ হয়েছিল এবং তাতে তাদের অনেক খরচ হয়ে গিয়েছিল, এই কারণে যে নিজ দেশ থেকে যে আর্থিক সাহায্য এটা না পাওয়ার কারণে পর্তুগিজ কোম্পানি তাদের যে নিয়ম শৃঙ্খলা এগুলো সব হারিয়ে ফেলেছিল ভারতবর্ষের যে কোম্পানি ছিল তারা তাদের সেই সমস্ত নিয়ম শৃঙ্খলা হারিয়ে ফেলেছিল এবং তারা সব কিছুর বাইরে গিয়ে অন্যায়ভাবে অর্থের যোগান করতে শুরু করে। আর এই কারণে তারা নানা রকমের অবৈধ কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলে। এটাও তাদের পতনের একটা অন্যতম কারণ। আরও একটা কারণ হচ্ছে পর্তুগিজরা যে শুধু এখানে ব্যবসা বাণিজ্যই করতো তা নয়, যখন দেখলো যে দেশ থেকে তাদের কোনো সাহায্য আসছে না, তখন তারা এই পর্তুগিজ নাবিকরা তারা কি করলো, এই দেশের আমাদের বাংলা ভূখণ্ডের বিভিন্ন জমিদার, বিশেষ করে সম্রাট আকবরের সময় 12 ভূঁইয়ারা বাংলাদেশে প্রভাব বিস্তার করেছিল অনেকটাই, সেই 12 ভূঁইয়াদের সেনাবাহিনীতেও অনেক পর্তুগিজ চাকরি করত। শুধু যে চাকরি করতো তা নয়, তারা সুযোগ পেলে জোর জুলুম করতো, নির্যাতন করতো, এমনকি লুটতরাজও করতো, অর্থাৎ ডাকাতি। লুটতরাজ তো করে ডাকাত, তারা এই লুটতরাজও করতো বিভিন্ন জায়গায়। তারা এদেশের মেয়েদেরকে জোরপূর্বক বিয়ে করতো। এই সমস্ত নানাবিধ অপকর্মের কারণে ভারতবর্ষে পর্তুগিজদের শেষ পর্যন্ত পতন ঘটেছিল
ভাস্কো দা গামা যে কৃতিত্বপূর্ণ কাজ করেছিলেন ভারতবর্ষে আসার, ইউরোপীয়দের আসার যে পথ সুগম করে দিয়েছিলেন, সেই পর্তুগিজদেরই আবার নিজ দক্ষতায় বা নিজেদের ভুলের কারণেই বা নিজেদের ভুল ব্যবহারের কারণেই তারা এখানে হয়তোবা যদি ধৈর্য সহকারে এগোতো ব্রিটিশদের মতন, তাহলে হয়তোবা তারা এখানে ব্রিটিশদের উপনিবেশ নয়, তাদেরই উপনিবেশ গড়ে উঠতে পারত। যাই হোক, তাদের এই সমস্ত নানাবিধ অপকর্মের কারণে জনগণের আস্থা মোটেই অর্জন করতে পারেনি, বরং পরবর্তীতে যে সমস্ত ইউরোপীয় জাতিগুলো এখানে এসেছিল তাদের প্রভাব বেশি প্রতিফলিত হয়েছিল, যে কারণে পর্তুগিজদের এখান থেকে পতন ঘটে। যে পর্তুগিজদের পরে আরেকটা জাতি যারা ভারতবর্ষে এসেছিল তারা হচ্ছে ওলন্দাজ। ওলন্দাজরাও বাণিজ্য উপলক্ষে 1602 খ্রিস্টাব্দে ভারতে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ভারতে আসে। কোম্পানির সনদ অনুযায়ী তারা যুদ্ধবিগ্রহে যোগ দেয়া, সন্ধি করা, কুঠি নির্মাণ, দুর্গ নির্মাণ এইগুলোর অধিকারও তাদের দেশ থেকে পেয়ে যায়। ফলে তারা কি করলো, পর্তুগিজদের কাছ থেকে যুদ্ধের মাধ্যমে 1641 খ্রিস্টাব্দে মালাক্কা এবং 1658 খ্রিস্টাব্দে সিংহল অধিকার করে নেয়। এর ফলে দক্ষিণ পশ্চিম এশিয়ার দ্বীপগুলোর উপরে ওলন্দাজদের কর্তৃত্ব স্থাপিত হয়। এরপরে তারা ঢাকায়ও কুঠি স্থাপন করে 1663 খ্রিস্টাব্দে। ওলন্দাজদের ভারতের যে প্রধান ঘাঁটি ছিল সেটা ছিল মাদ্রাজের নাগাপট্টমে, আর ছিল বাংলার প্রধান ঘাঁটি চুঁচুড়ায়। তবে ওলন্দাজরাও এখানে বেশি দিন টিকে থাকেনি। স্পেনের সাথে দ্বন্দ্বই ওলন্দাজদের পতনের একটা অন্যতম কারণ ছিল। তাছাড়াও ওলন্দাজদের প্রবণতা দেখা গেছে ভারতের তুলনায় তারা মালয় দ্বীপপুঞ্জে আধিপত্য বিস্তারে বেশি মনোযোগী ছিল, আর তারা যখন মালয় দ্বীপপুঞ্জে আধিপত্য বিস্তারে ব্যস্ত, এই সুযোগে আবার ইংরেজরা ভারতে আধিপত্য বিস্তার করতে থাকে। ফলে টিকে থাকতে না পেরে ওলন্দাজরা তাদের যে ভারতে যে সহায় সম্পত্তি গড়ে তুলেছিল সেগুলো ইংরেজদের কাছে বিক্রি করে দিয়ে নিজ রাজ্যে ফিরে যায়। এখন তোমাদের একটু জেনে রাখা দরকার যে ওলন্দাজ কারা। ওলন্দাজ হচ্ছে, আগে বলা হতো হল্যান্ড, এখন এই দেশটাকে বলা হয় নেদারল্যান্ড। নেদারল্যান্ড নাম শুনেছ? সেই নেদারল্যান্ডের নাম আগে ছিল হল্যান্ড, তাই কাজেই বলছি হল্যান্ড বা নেদারল্যান্ডের যারা অধিবাসী তাদেরকেই বলা হয় ওলন্দাজ। তাদেরকে আরও একটা নামে আমরা চিনি, তা হচ্ছে ডাচ। যাক, ওলন্দাজদের পরে যারা ভারতবর্ষে এসেছে তারা হচ্ছে দিনেমার। ডেনমার্কের অধিবাসীদেরকে দিনেমার বলা হয়। আমাদের বোধহয় সময় শেষ হয়ে এসেছে, আমি আজকের পাঠ মনে হয় শেষ করতে পারবো না, আর একদিন সময় লাগবে। যাক, দিনেমার শেষ করে যদি পারি ইংরেজদেরটা বলবো, না হলে আজকে এখানে শেষ করব। তোমাদের সময় তো 40 মিনিট, তো আমাদের প্রায় শেষ হয়ে এসেছে। তো যাক, ডেনমার্কের অধিবাসীদেরকে দিনেমার বলা হয়। দিনেমার বণিকগণ 1616 খ্রিস্টাব্দে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ভারতবর্ষে বাণিজ্য করতে আসে এবং 1620 খ্রিস্টাব্দে তারা তাঞ্জোর নামক জায়গার যে ট্রাঙ্কুভার্ট আর কি, এবং 1676 খ্রিস্টাব্দে কলকাতার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে। কিন্তু ব্যবসায় তারা খুব একটা সুবিধা করে উঠতে না পেরে 1885 খ্রিস্টাব্দে তারা যে বাণিজ্য কুঠিগুলো তৈরি করেছিল সেগুলো ইংরেজদের কাছে বিক্রি করে দিয়ে তারা নিজ রাজ্যে ফিরে যায়। আর সেই কুঠিগুলো বিক্রি করেছিল তারা 12,50,000 রুপিতে, ভারতীয় রুপিতে। এরপরে ভারতবর্ষে যারা আগমন করেছে তারা হচ্ছে ইংরেজ। সমুদ্রপথে পর্তুগিজদের সাফল্য এবং প্রাচ্যের ধন সম্পদের প্রাচুর্য প্রভৃতি ইংরেজ বণিকদের ভারতে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করে তুলেছিল। আর এই উদ্দেশ্যেই ইংরেজদের ইংল্যান্ডের একটা বণিক দল প্রথমে মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স নামে একটি বণিক সমিতি গঠন করে। পরবর্তীতে তারাই এই সমিতির নাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে একটি বণিক সংঘ গঠন করে এবং এই বণিক সংঘ তৎকালীন ইংল্যান্ডের যিনি রানী ছিলেন এলিজাবেথ, তার কাছে আবেদন করেন বাণিজ্য সনদ পাওয়ার জন্য, এবং আবেদনের প্রেক্ষিতে 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর এই সংঘ রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছরের বাণিজ্যিক সনদ প্রাপ্ত হয় এবং সনদ পেয়ে তারা ভারতবর্ষে আগমন করে। এসে তারা পরবর্তীতে 1608 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের তৎকালীন রাজা ছিলেন প্রথম জেমস,
তার সুপারিশ নিয়ে ভারতে আসেন। তৎকালীন সময়ে আবার ভারতের সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর। তার কাছে এসে বাণিজ্যের অনুমতি চাইলে বাণিজ্যের অনুমতি পেয়ে যান এবং 1613 খ্রিস্টাব্দে সুরাটে ইংরেজরা প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন এবং 1619 খ্রিস্টাব্দ নাগাদ ইংরেজদের বণিকগণ সুরাট, আগ্রা, আহমেদাবাদ এই সমস্ত জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করে ফেলেন। এই যে ইংরেজ জাতি ভারতবর্ষে এসেছে, এই ইংরেজ জাতি পরবর্তীতে আওরঙ্গজেবের কাছ থেকে কি বলা হয়, আওরঙ্গজেবের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে তারা জব চার্নক নামে এক ব্যক্তি, তিনি 1200 টাকার বিনিময়ে ভাগীরথী নদীর তীরের সুতানটি, কালিকট এবং গোবিন্দপুর নামক 3টা জমিদারি সত্ত্ব কিনে নেয় 1200 টাকার বিনিময়ে। এবং এই যে 3টা গ্রাম, এই 3টা গ্রামকে কেন্দ্র করেই পরবর্তীতে কলিকাতা নগরী তৈরি হয় বা গড়ে ওঠে। যাই হোক, এই কলিকাতা নগরী যে শহরটা, এটা পরবর্তীতে ইংরেজি যে বাণিজ্য কুঠি এটাকে সুরক্ষিত করার জন্য 1700 খ্রিস্টাব্দে তারা আবার তৎকালীন ইংরেজ রাজা 3য় উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে, যেটা পরবর্তীতে ইংরেজ আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিল। এবং এই ইংরেজদের পরে, আমি দ্রুত শেষ করে দিচ্ছি, ইংরেজদের পরে ইউরোপীয় সর্বশেষ বণিক জাতি হিসেবে, ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ বণিক জাতি হিসেবে যারা ভারতবর্ষে আগমন করেন তারা হচ্ছেন ফরাসি। তারা এসেছিলেন 1664 খ্রিস্টাব্দে। এই হচ্ছে ইউরোপ থেকে আগত ভারতবর্ষে অগণিত জাতি, এবং এই সমস্ত জাতিগুলো, যে জাতিগুলোর নাম বললাম, পর্তুগিজ, ওলন্দাজ, তারপরে দিনেমার, ইংরেজ বা ব্রিটিশ এবং ফরাসি, এই সবগুলোর মধ্যে শেষ পর্যন্ত টিকে ছিল ইংরেজ এবং ফরাসিরা। এবং একদম শেষ পর্যন্ত শুধুমাত্র অধিকার বা আধিপত্য স্থাপন করতে পেরেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কারণ তাদের মাথার বুদ্ধি হচ্ছে সবচেয়ে বেশি এবং তীক্ষ্ণ। তাদের সেই বুদ্ধিমত্তার প্রয়োগ করে তারা শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছিল এবং সেই বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে তারা সমগ্র ভারতবর্ষের উপর নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। এই হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের অধ্যায়। এরপরে তারা কিভাবে আস্তে আস্তে শাসন ক্ষমতার দিকে অগ্রসর হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, হয়তো 2-3 মিনিট বেশি হয়ে গেছে। যাক, তোমরা বেশ কিছু ছেলে পেলে উপস্থিত আছো দেখে ভালো লাগলো। আরও বেশি করে থাকবে এবং ফুল টাইম ক্লাস শুনবে এবং ক্লাস শেষে বই পড়ে নেবে। তোমাদের বোর্ডের বেশ কিছু বই আছে, আমি নাম বলবো না, তোমরা দোকানে গেলেই দেখবে বোর্ডের বেশ কিছু বই আছে। তোমাদের অন্তত পক্ষে 2টো রাইটারের বই কিনতেই হবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আরে বাবা।